হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো। আর তোমাদের ভালোবাসায় আমি অনেক ভালো আছি, কারণ তোমরা আমাকে যে পরিমাণ ভালোবাসা দিয়েছ এবং সাপোর্ট দিয়েছ তা আমি কখনোই ভুলতে পারবো না। তাই তোমাদেরকে মজা দেওয়ার জন্য আবারও নতুন গল্প নিয়ে হাজির হলাম। গল্পটি শোনা মাত্রই আশা করি তোমাদের দাঁড়িয়ে যাবে এবং তোমরা সবাই হাতের কাজ করতে হেডফোন নিয়ে বসে যাও। যদি আমার গল্প শুনে মজা পাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। তো চলো বন্ধুরা, কথা না বাড়িয়ে আসল গল্পে চলে যাই। আমার বাচ্চা লাগবে, আমায় বাচ্চা দাও। আমার সব বান্ধবীদের বাচ্চা আছে, শুধু আমার নাই। আমার কি ইচ্ছে করে না মা হতে? আরিফ পিচ্চি মেয়ের কথা শুনে অবাক না হয়ে পারল না। আরিফ বলতে লাগল, দেখো আখি, তাদের বাচ্চা নেওয়ার বয়স হয়েছে, তাই তারা বাচ্চা নিয়েছে। তুমি এখন ও ছোট বাচ্চা নিলে ব্যথা পাবে আর অনেক সমস্যা হবে, বুঝলে? আখি কিছু না বলে চুপ হয়ে দাঁড়িয়ে আছে। যদিও আখি এত ছোট বয়সে বিয়ে করতে চায়নি। তার বাবা মা বিয়ে করে মেয়েটার মাথা নষ্ট করে দিয়েছে একেবারে। মেয়ের বয়সেই বা কত? কিন্তু উনারা 10ম শ্রেণীতে পড়ুয়া 16 বছরের মেয়েটিকে বিয়ে দেওয়ার জন্য মেয়েটার মাথা নষ্ট করে দিচ্ছেন। আখির বাবা মা আখির মাথায় হাত রেখে বারবার বলছে, মা দেখ, ছেলেটা খুব ভালো আর তোকে তো খুব ভালোবাসে। মানা করিস না মা। আচ্ছা, তোর কি কাউকে পছন্দ? আখি, না আম্মু, আমার কাউকে পছন্দ না। কিন্তু আমি এখন ও 10ম শ্রেণী ভালো করে পার হয়ন। কিছুদিন আগে পরীক্ষা দিলাম। আমার কি বিয়ের বয়স হয়েছে? আখির বাবা একটু কঠোর হয়ে মেয়েকে বললেন, বাবা দেখ মা, ওর জন্য আমি এখানে দাঁড়িয়ে আছি। সেদিন ও না থাকলে তুই এতিম হয়ে যেতি। আরিফ তোকে খুব ভালোবাসে। আমার কাছে প্রতিদান হিসেবে তোকে চেয়েছে, কি করে মানা করি বলতো? একটু থেমে আবার ও বললেন, তোর কোনো কথা আমি শুনব না, তোকে তানভীরকেই বিয়ে করতে হবে। আখি জানে তার বাবাকে বলে আর লাভ হবে না, তাই তাকে রাজি হতেই হবে। তাই তার বাবাকে শর্ত দিয়ে দিল। আখি বলল, আখি, আমি বিয়ে করব, কিন্তু এখন আমি ওই বাড়িতে যেতে পারবো না। আখির বাবা কিছু একটা চিন্তা করে আরিফকে ফোন দিলেন। আরিফ হেসে হেসে বলল, আরিফ, আরে আঙ্কেল, ঠিক আছে, আমার কোনো সমস্যা নেই। আরিফ ফোনটা রেখে দিল আর বলল, আরিফ পিচ্চি পাখি, তুমি আমাকে কেন বুঝো না? তোমাকে যে বড্ড ভালোবাসি, 3টে বছর ধরে ভালোবাসি। বলেই নিজের মনে হেসে উঠল আরিফ। আখির ছবিতে হাত বুলিয়ে আবার বলল, পিচ্চি পাখি, তুমিও জ্বলবে আমি না থাকলে। এইবার তোমাকে আমি একটা শিক্ষা দিয়েই দিব। আরিফ আবার হাসতে হাসতে নিজের পথে চলে গেল। অবশেষে আখির সাথে বেশ জমকালোভাবে আরিফের বিয়েটা হয়েই যায়। আখির শর্ত ছিল সে এখন শ্বশুর বাড়ি যাবে না। তাই আখির বাসাতেই বাসর সাজানো হয়েছে। আপাদমস্তক ঘুমটা দিয়ে চারিদিকে নানান রকমের ফুল দিয়ে সাজানো বেডে বসে আছে আখি। সে আরিফকে কয়েকবার দেখেছে, লোকটা আসলেই বেশ সুন্দর। বেশ লম্বা, উজ্জ্বল, তার গায়ের রং, বডিও একদম পারফেক্ট। কিন্তু আরিফের সাথে তার বেশ অভিমান আছে। তার কারণ হচ্ছে, তাকে এখনই কেন বিয়ে করতে হলো? পরে কি করা যেত না, এসব ভাবতে ভাবতে হঠাৎ দেখতে পেল আরিফকে ঘরে প্রবেশ করতে। শালক শালিকাদের জ্বালায় একবারে 1 ঘণ্টা বাইরে দাঁড়িয়েছিল ছেলেটা। অবশেষে ছাড়া পেল আরিফ, যেন হাফ ছেড়ে বাঁচল। আরিফ ঘরে প্রবেশ করে দেখল তার পিচ্চি পাখি কাচু মাচু দিয়ে বসে আছে। আখির অবস্থা দেখে সে আলতো হাসল। আখির পাশে গিয়ে বসল। আখি উঠে দাঁড়িয়ে সালাম করতে গেল, কিন্তু আরিফ আখির বাহু ধরে উঠিয়ে তার কাছে নিয়ে আসল। আরিফ আখির মুখের ঘুমটা খুলে দিল। আখি নিচু হয়ে তাকিয়ে আছে। সে আখির কানের কাছে মুখ নিয়ে বলল, আরিফ পিচ্চি পাখি, ভালোবাসি, খুব ভালোবাসি। তুমি কি ভালোবাসবে আমায়? আখি মুখ ঘুরিয়ে নিল। এতে আরিফ কষ্ট পেল না, বরং ঠোঁট ঠোঁট চেপে হাসতে লাগল। আখি বসতে যাবে, তখন আরিফ পেছন থেকে হ্যাচকা টান দিল। নিজেকে সামলাতে না পেরে সোজা আরিফের বুকে এসে পড়ল। আরিফ বুক পকেট থেকে একটা ছোট মিষ্টি ডায়মন্ডের পেন্ডেন্ট বের করল। পেন্ডেন্টটা হাতের মাঝে রেখে পেন্ডেন্টটাতে আলতো খেল। তারপর পেন্ডেন্টটার দিকে তাকিয়ে বলল, আরিফ, আমার পিচ্চি পাখির কালো টিকা হিসেবে তোকে ওর গলা স্থান দিচ্ছি। তাই বলে ওর গলায় খেতে যাবি না। ওর গলায় শুধু আমি করমু। আরিফের এমন কথায় আখি কিছুটা শিউরে উঠল। আখিকে পেছনে ঘুরিয়ে পেন্ডেন্টটা আখির গলায় পরিয়ে দিয়ে লকেটটাকে উদ্দেশ্য করে বলল, আরিফ, আমি থাকি আর না থাকি, আমার পিচ্চি পাখিকে দেখে রাখবি। আমি ওকে কষ্ট দিলে ও তুই ওকে সবসময় হাসি খুশি রাখবি। আরিফের এমন কথায় আখির বুকের ভেতর ছাত করে উঠল।
লকেটটা গলায় পরিয়ে দিয়ে আরিফ আখির ঘাড়ে গলায় গভীরভাবে করতে লাগল। ঠিক এই সময় আখি 5 বছর 3 মাস 12 দিন পরে আমার স্বামী আবিরকে আবার দেখছি। স্বামী না বলে প্রাক্তন স্বামী বলাই মনে হয় ঠিক হবে। যদিও অফিসিয়ালি বিবাহ বিচ্ছেদ আমাদের হয়নি। আবির এখন আমার বাসার ড্রয়িং রুমে বসে আছে। ভাবতে অবাক লাগছে, এই মানুষটাকে একসময় পাগলের মতো ভালোবাসতাম। আমার ধারণা ছিল আমার মতো এতটা না হলেও সেও আমাকে ভালোবাসে, যদিও তার প্রকাশটা কখনো ওইভাবে দেখিনি। কিন্তু ভাবতাম সবার প্রকাশ ক্ষমতা একরকম হয় না। ভালোবাসা কখনো কখনো মানুষের সর্বনাশের কারণ হয়। আমারও তাই হলো। আমার জরায়ুতে ছোট একটা টিউমার হয়েছিল। ছোট হলেও দুর্দান্ত গতিতে রক্তক্ষরণ করত সেটা। আমার বয়স তখন 44। ডাক্তার বললেন জরায়ুটা ফেলে দেওয়াই ঠিক হবে। আমার একটাই মেয়ে মেঘলা, তখন ভার্সিটিতে পড়ে। বাচ্চা কাচ্চা এতদিনে যখন আর হয়নি, তখন আর হবে বলে মনেও হলো না। তাই ফেলে দেওয়া হলো জরায়ুটা। অপারেশনের ধাক্কা সামলাতে না সামলাতেই নতুন ধাক্কা শুরু হলো। আমার ননদ প্রায় বলতে লাগল, আবিরের মুখের দিকে তাকানো যায় না। একটা ছেলের এত শখ ছিল ওর। আমি জানি আবির ছেলে খুব পছন্দ করত, কিন্তু তার জন্য মন খারাপ করবে এটা কখনোই ভাবিনি। ভাবলে রক্তক্ষরণ হতে হতে মরে গেলেও আমি জরায়ু ফেলতাম না। আবিরকে জিজ্ঞাসা করলে ও চুপ থাকত। আস্তে আস্তে অপরাধবোধে ভুগতে থাকলাম আমি। ভালোবাসার মানুষটা এভাবে কষ্ট পাচ্ছে সহ্য করতে পারছিলাম না। তাই আমার ননদ যখন একদিন বুদ্ধি দিল আবিরকে আর একটা বিয়ে দিয়ে দিই, তখন আমার কাছে ব্যাপারটা খুব বেশি খারাপ লাগেনি। আশঙ্কা করছিলাম আবির রাজি হবে কিনা, কিন্তু যেহেতু সে আমার নন্দের কথায় উঠে বসে, কাজেই বোনের আদেশ পাওয়া মাত্রই রাজি হয়ে গেল। সম্ভবত আমার ননদ আগে থেকেই মেয়ে দেখে রেখেছিল, তাই খুঁজতে একদম সময় লাগল না। মেয়ে দেখে আমি অবাক হলাম। একেবারেই বাচ্চা মেয়ে। আমার মেয়ে মেঘলার থেকে বড়জোর 4-5 বছরের বড় হবে। আবিরকে বললাম, তোমার সাথে বয়সের ডিফারেন্স অনেক বেশি হয়ে যাবে। আবির বলল, সমস্যা নেই। মেঘলা দারুণ ক্ষেপে গেল। ওকে বোঝালাম, কিছুদিন পরে তোর বিয়ে হয়ে যাবে, আমরা একলা হয়ে যাব। তোর বাবার এত সম্পত্তি, তার একজন যোগ্য উত্তরাধিকারও তো থাকা উচিত। তুই তো জানিস তোর বাবাকে আমি কতটা ভালোবাসি। তার মন খারাপ, আমি সহ্য করতে পারি না। মেঘলা রাগ করে হোস্টেল থেকে বাড়িতে আসা বাদ দিল, কিন্তু তাতে বিয়ে আটকানো গেল না। আসলে এখন বুঝতে পারি, হয়তো অবচেতন মনে আমিও বুঝেছিলাম, ঠেকানোর চেষ্টা করেও লাভ নেই। অবাক করা ব্যাপার হলো, বিয়ের দিন আমার তেমন খারাপ লাগেনি। আমাদের ভিতরে অনেক দিন হলো সম্পর্কটা ঠিক স্বামী স্ত্রীর মতো ছিল না। সম্পর্কটা ছিল অভ্যস্ততার। তাই আমার স্বামী আমার হাত ছাড়া হয়ে যাচ্ছে এরকম ফিলিংস তখনও আসেনি। আমি নিজে চাকরি করি, যা বেতন পাই তা দিয়ে রাজার হালে থাকতে পারি। কাজেই খাবো কি পরব কি এই চিন্তাটাও মাথায় ছিল না। কিন্তু সমস্যা শুরু হলো বিয়ের পরে। না, এমন নয় যে আবির আমার কাছে আসছে না সেজন্য আমার কষ্ট হচ্ছিল। সে তো বহুদিন থেকেই তেমন করে কাছে আসত না। আমার কষ্ট হচ্ছিল নতুন বউ এর প্রতি তার কেয়ারিং দেখে। এই মানুষটা এত কেয়ারিং, এত রোমান্টিক হতে পারে আমার ধারণাই ছিল না। নতুন বউ যাই বলে সে সেটাই শোনে। আমি যে কাজ ভয়ে জীবনেও করতে পারতাম না সে সেটা অনায়াসে করে। এমনকি যে নন্দের ভয়ে জীবনে একটা কথাও বলতে পারতাম না সে তার সাথে অনায়াসে ঝগড়া করে। যে আবির বলতো আমার মা বোনের মুখের উপর জীবনে কোনো কথা বলবা না, সে দেখি নতুন বউ এর হয়ে বোনকে ধমকায়। 3 মাসেই আমি বুঝে গেলাম আমি কত বড় গাধা ছিলাম। সারা জীবন শুধু সংসার ভেঙে যাবে এই ভয়ে কম্প্রোমাইজ করে গেছি। কোনোদিন নিজের অধিকার জোর করে আদায় করিনি। কোনোদিন নিজের ভালো লাগার মূল্য দিইনি। নতুন বউকে আমার হিংসা হতো। এজন্য নয় সে আমার স্বামীকে নিয়ে নিয়েছে, এজন্য যে আমি কখনো তার মতো করে পারিনি। আবিরের উপর রাগ হতো না, তীব্র রাগ হতো নিজের উপরে। কিভাবে আমি আমার জীবনের 22টা বছর নষ্ট করেছি এই ভেবে। যে সিদ্ধান্তটা অনেক আগেই নেওয়া উচিত ছিল, দেরিতে হলেও সে সিদ্ধান্তটা নিয়ে ফেললাম। অফিসিয়ালি ডিভোর্স আবিরকে দিলাম না, কারণ মনের সম্পর্কটাই যেখানে আর নেই সেখানে কাগজের সম্পর্কে কি করব। কিন্তু সেপারেশন এর সিদ্ধান্ত নিলাম। মেঘলা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ত, তাই আমার পোস্টিং তদবির করে ঢাকাতে নিলাম।
আবিরকে বলে এসেছিলাম সে এবং তার পরিবারের কেউ যেন কোনোদিন আমার আর মেঘলার সাথে যোগাযোগ না করে। আবির এতদিন সে কথা রেখেছিল, কোনোদিন যোগাযোগ করেনি। কিন্তু আজ 5 বছর 3 মাস 12 দিন পরে হঠাৎ করেই বাসায় হাজির। সম্ভবত অফিস থেকে ঠিকানা জোগাড় করেছে। অনেকক্ষণ হলো দুজনে চুপচাপ বসে আছি। শেষে আবিরই কথা শুরু করল। কেমন আছো রেবা? ভালো আছি, অনেক ভালো আছি। নিজেকে ভালোবাসতে শিখেছি। এর চেয়ে বড় পাওয়া পৃথিবীতে আর কি থাকতে পারে? মেঘলা কেমন আছে? আলহামদুলিল্লাহ, মেঘলা অনেক ভালো আছে। 2 বছর আগে ওকে বিয়ে দিয়েছি আমার এক কলিগের ভাইপোর সাথে। ছেলেটা অসম্ভব ভালো, ওর পরিবারের সবাইও অসম্ভব ভালো। মেয়ে আমার সারা জীবনে যে সুখ পায়নি এখন সে সুখ পাচ্ছে। দেশ বিদেশ ঘুরে বেড়াচ্ছে। গত মাসে আমাকেও বিদেশে বেড়াতে নিয়ে গিয়েছিল ওরা। আলহামদুলিল্লাহ, ওরা সত্যি অনেক সুখে আছে। মেঘলার বিয়ে দিলে অথচ আমাকে একটা খবর দিলে না? বাবা হিসাবে আমারও তো কিছু দায়িত্ব ছিল, দিতে চেয়েছিলাম। মেঘলা ইনা বলেছে। ছেলে পক্ষ সব জানত, তাই সমস্যা হয়নি। আবিরের মুখটা বেদনায় ছেয়ে গেল। আমি প্রসঙ্গ ঘুরিয়ে বললাম, তোমার ছেলে কেমন আছে? আমার ছেলে? ও আচ্ছা, না, আমার আর কোন ছেলে মেয়ে হয়নি। আসলে তুলির বয়স কম ছিল বলে বাচ্চা নিতে চাইত না। এখন তো বয়স হয়েছে, এখন নিয়ে নাও। গত মাসে তুলি আমাকে ছেড়ে চলে গেছে। মানে? আসলে ও একটা ছেলেকে পছন্দ করত। ছেলেটা তখনও ভালো চাকরি বাকরি পায়নি দেখে ওর বাবা মা জোর করে আমার সাথে বিয়ে দিয়ে দেয়। ব্যাপারটা আমি জানতাম না। ওই ছেলেটা এখন ভালো চাকরি পেয়েছে, তাই তুলি আমাকে ছেড়ে চলে গেছে। খুব করুণা হচ্ছিল আবিরকে দেখে। কিন্তু ও যখন বলল, রেবা তুমি আমার সাথে যাবে, ওটা তো তোমারই সংসার, ও তখন রীতিমত ঘেন্না লাগছিল। কাজের মেয়েকে ডেকে বললাম, এই সাহেব কফি শেষ করলে বিদায় দিয়ে দরজা লাগিয়ে দিস। ভিতরের ঘর থেকে উকি দিয়ে দেখলাম আবির কফি না খেয়ে মাথা নিচু করে বেরিয়ে যাচ্ছে। নিজের কোটিপতি স্বামীকে রাস্তায় ভিক্ষা করতে দেখে অবাকের চরম পর্যায়ে পৌঁছায় ধারা। চোখের সানগ্লাসটি খুলে গাড়ির খোলা জানালা দিয়ে মাথা বের করল। তার অনুমান ঠিক, এটিই তার প্রাক্তন স্বামী আয়মান তালুকদার। নামকরা বিজনেসম্যান স্টাইলিশ বয় আয়মান তালুকদার। আজ এই অবস্থা কেন ছেলেটার? সে কি সত্যিই দেখছে নাকি চোখের ভ্রম? ড্রাইভারকে দ্রুতই গাড়ি থামাতে বলল ধারা। গাড়ি থেকে নেমে নিজের দামি শাড়ির আঁচল ঠিক করে নিয়ে হাঁটতে লাগল। পথে ভিক্ষারত পুরুষটির সামনে দাঁড়াতেই তার পা চেপে ধরে বলল, আপা 10টা টাকা দিন, সারাদিন খাইনি, দয়া করুন আপা, টাকা দিন আমায়। ধারা অবাকের ন্যায় ঠায় দাঁড়িয়ে রইল। পেছন থেকে সিকিউরিটি দৌড়ে এলো। লোকটির হাত সরাতে চেয়েও ব্যর্থ হচ্ছিল তারা। এতই শক্ত করে চেপে ধরেছে পা। হট্টগোল দেখে গাড়ি থেকে নেমে আসে আলোরাফি চৌধুরী। এসেই ধারাকে ধরে টেনে ছাড়িয়ে নিল ভিক্ষুকটির কাছ থেকে। এরপর হাত ধরে টানতে টানতে নিয়ে যেতে যেতে বলল, এখানে নেমেছ কেন ধারা? আমাদের অফিস সামনেই। এজন্যই বলেছিলাম আগে আমায় যেতে দাও। বাবাকে সারপ্রাইজ করতে আগে আগে এলে তুমি। দেখলে তো এখন পথ ভুলে কি কান ঘটিয়ে ফেললে। রাফির বলা কোনো কথাই কান দিয়ে যাচ্ছে না ধারার। অবাকের ন্যায় পেছনে তাকিয়ে রয়েছে এক দৃষ্টিতে। রাফি ধারাকে নিয়ে গাড়িতে বসিয়ে নিজেও বসে পড়ে। গাড়ি স্টার্ট দেয় ড্রাইভার। ধারা দুহাত জানালায় ভর দিয়ে একইভাবে দেখতে লাগে ভিক্ষুকটিকে। ভিক্ষুক লোকটি এবার সিকিউরিটিদের পা ধরে খাবার চাইছে। পায়ে গড়াগড়ি খাচ্ছে খাবারের জন্য। গাড়ি গিয়ে থামল অফিসের ভেতরে পার্কিংয়ের স্থানে। ড্রাইভার গাড়ি পার্ক করতেই রাফি ও ধারা নামল গাড়ি থেকে। রাফি এগিয়ে এসে ধারার হাত ধরল। ধারাকে একদম চুপচাপ দেখে রাফি বলল, আর ইউ ওকে ধারা? ধারা মাথা উপরনিচ করল। সে ঠিক আছে। দুজনে লিফট করে 4th ফ্লোরে উঠল। লিফটের দরজা খোলা মাত্র চারদিক থেকে ফুলের বর্ষণ শুরু হল। অফিসের কর্মরত সকল একত্রে উচ্চস্বরে ওয়েলকামস ড্যারম ড্যাম বলে উঠল। রাফি মুচকি হেসে ধারার হাত ধরে লিফট থেকে বেরিয়ে অফিসের ভেতর প্রবেশ করল। সঙ্গে সঙ্গে দুটো বেলুন ফেটে পরিবেশকে আরও আকর্ষণীয় করে তুলল। রাশেদ চৌধুরী এগিয়ে এলো। রাফি গিয়ে ধরে তাকে বাবা বলে ডাকল। এত কিছুর মাঝেও ধারা কোনো রেসপন্স করছে না। সে যেন অন্ধ দুনিয়ায়।
রাশেদ চৌধুরী রাফিকে ছেড়ে ধারার দিকে তাকাল। মেয়েটাকে পেছনে দাঁড়িয়ে থাকতে দেখে এগিয়ে এলো। মাথায় হাত দিয়ে বলল, ধারা, মাই প্রিন্সেস। ধোড্যান ভাঙে ধারার, হু বলে জবাব দেয় সে। বাবাকে সামনে দেখে জড়িয়ে ধরে বলে, আপনি কেমন আছেন বাবা? আমরা আপনায় অনেক মিস করেছি। রাশেদ চৌধুরী ধারার কপালে হাত দিয়ে বলে, আমিও মাগু। এবার সবাই চলো, কেক কাটতে হবে। ধারা ও রাফি হাসি মুখে বাবার পেছন পেছন যায়। টেবিলের চারপাশে ফুল দিয়ে সাজানো, মাঝখানে একটি রেড ভেলভেট কেক। রাফি ধারার হাত ধরে কেকটি কাটে। করতালিতে ফেটে পড়ে চারপাশ। একে একে সবাইকে কেক খাইয়ে দেওয়া হলে রাশেদ চৌধুরী সবার উদ্দেশ্যে বলে, এর অ্যাটেনশন প্লিজ। আজ থেকে আমার এই বিশাল বিজনেসের সব দায়িত্ব আমার ছেলে রাফি চৌধুরী ও তার স্ত্রী ধারা চৌধুরীর। আমি এবার বাড়িতে নাতিনাতনিদের নিয়ে সময় কাটাবো। আর আমার অফিস সামলাবে আমার ইউরোপ ফেরত ছেলে ও বৌমাগ। পুরো অফিস জুড়ে হৈহুল্লোড় পড়ে গেল। ধারার মস্তিষ্কে চলে অন্য কিছু। সেলিব্রেশন শেষ হয়। ধারা হাতে এক কাপ কফি নিয়ে জানালার পাশে দাঁড়ায়। কফিতে মুখ দিয়ে বাইরে তাকাতেই দেখে ভিক্ষুকটি এখনো বসে আছে সেখানে। তাদের অফিস থেকে স্পষ্ট দেখা যায় ওই জায়গাটি। ধারার যেন বিশ্বাস হয় না যে এটিই সেই আয়মান। বিশিষ্ট ব্যবসায়ী, ফিটনেস বডি, ফার্স্ট ক্লাস বয় আয়মান তালুকদার। দূর থেকে দেখলে কেউ চিনবে না। সে চিনেছে আয়মানের ডান ভ্রুর কাটা অংশ দেখে। সব ভুলে গেলেও এই চিহ্নকে ভুলবে না কখনোই। যতই হোক তাকে বাঁচাতেই হয়েছিল এই চিহ্নটি। এবং একসময় এই চিহ্নতেই প্রেম হয়েছিল তাদের। নিজের অতীত মনে করে মুচকি হাসে ধারা। কি অদ্ভুত, তাই না? অতীত মনে করে যেখানে সবাই কাঁদে আর সে কিনা হাসছে। আসলে অতীত মনে করে আমার হাসিই পায়। নিজেকে নিয়ে হাসি, নিজের বোকামির জন্য হাসি। কতটা বোকা ছিলাম আমি। পেছন থেকে কারো আওয়াজে পেছন ফিরি আমি। হাতে মিষ্টি নিয়ে দাঁড়িয়ে আছে সাফিন। তাকে দেখে এক গাল হেসে বললাম, কেমন আছে আমার ছোট্ট ভাইটি? আমায় কি ভুলে গেছে? সাফিন মিষ্টির প্যাকেট থেকে মিষ্টি নিয়ে আমায় খাইয়ে দিতে দিতে বলল, আমি ভালো আছি ভাবিমনি। এবার তুমি এসে গেছো, আমি আরও ভালো থাকব। পড়াশোনা কেমন চলছে তোমার? সাফিন হেসে বলে, ফার্স্ট ক্লাস চলছে গু। রাফির ছোট ভাই সাফিন। সম্পর্কে আমার দেবর হলেও ছোট ভাই মনে করি। এবং আমায় নিজের বড় বোনের মতো সম্মান করে সাফিন। মিষ্টির প্যাকেটটি আমার হাতে দিয়ে সাফিন বলল, আমি এসেছিলাম তোমার সঙ্গে দেখা করতে। বাড়ি গিয়ে কথা হবে। আজ তাড়াতাড়ি বাড়ি ফিরবে। ফ্যামিলি পার্টি হবে আজকে। এখন আমি যাচ্ছি। কলেজ আছে আমার। সাফিন চলে যেতে নিল। আমি পেছন ডেকে সাফিনের হাতে একটি প্যাকেট ধরিয়ে দিয়ে বললাম, তোমার পছন্দের চকলেট আছে এখানে। বন্ধুদের নিয়ে খেও। আর বাকি গিফট ড্রাইভারকে দিয়ে বাড়ি পাঠিয়ে দিয়েছি। আমায় বড় করে থ্যাঙ্কস বলে সাফিন বিদায় নিল। আমি কিঞ্চিত হেসে আবারও জানালার ধারে গিয়ে দাঁড়ালাম। মনে অনেক প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। আয়মান আমায় চিনতে পারল না কেন? আর এই অবস্থায় বা হলো কিভাবে? এসব ভাবতে ভাবতে আনমনে দাঁড়িয়েছিলাম। রাফি যে আমায় ডাকছে তা খেয়ালই করিনি। কাঁধে স্পর্শ পেয়ে চমকে উঠি। কি ভাবছ ধারা? এত ডাকছি শুনছ না যে? কিছু না, একটু অন্যমনস্ক ছিলাম। বলো তুমি। ড্রাইভারকে বলে দিচ্ছি তোমায় বাড়িতে ড্রপ করে দেবে কি। আমি ঘাড় ঘুরিয়ে বললাম, তুমি কোথায় যাবে? রাফি নিজের হাত ঘড়ি খুলতে খুলতে বলল, বাবার সাথে এক ক্লায়েন্টের সঙ্গে মিট করতে যাব। কাল সে বিদেশ চলে যাবে, তাই আজই মিট করতে হবে। বাবা তোমায় বাড়ি যেয়ে রেস্ট নিতে বলেছে। এই অবস্থায় এত প্রেশার নেওয়া উচিত নয়। এমনিতেই অনেক জার্নি করেছ, সো বাসায় যাও। আমি রাফির শার্ট খুলে দিয়ে বললাম, ঠিক আছে, কিন্তু আমি একা ড্রাইভ করে যাব। এত বছর পর চিরচেনা শহরে ফিরে ইচ্ছে করছে একা সময় কাটাতে, ঘুরে দেখতে, অনুভব করতে। কোনো সিকিউরিটি বা ড্রাইভারের প্রয়োজন নেই। কিন্তু ধারা, কোনো কিন্তু নো প্লিজ। আমি নিজের প্রোটেকশন নিজে করতে জানি। তুমি নিশ্চিন্ত থাকো, আমি সোজা বাড়িতেই ফিরব। রাফি আমার কপালে হাত দিয়ে বলল, ঠিক আছে, সকালের মতো আবার বাড়ি ভুলে অন্য কোথাও নেমো না। আমি তোমার দিকে লক্ষ্য রাখব দূর থেকেই। লোকেশন শেয়ার করো। ধারা মুচকি হাসে। রাফি চলে যায়। ধারাও গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে। রাস্তায় দেখা হয় আয়মানের সঙ্গে।
জীর্ণশীর্ণ দেহে রাস্তায় বসে আছে। ধারা গাড়ি থেকে একটি খাবারের প্যাকেট নিয়ে নামে। সন্ধ্যা হয়ে যাওয়ায় চারপাশে ভীষণ অন্ধকার তখন। ধারা সেই অন্ধকারের মাঝে গিয়েই আয়মানের দিকে খাবারের প্যাকেটটি এগিয়ে দেয়। হাত থেকে ছো দিয়ে কেড়ে নিয়ে মাটিতে রেখে খাবার খেতে থাকে আয়মান। দেখে মনে হয় কতদিনের ক্ষুধার্ত সে। ধারা দুপা পিছিয়ে যায়। হাতে থাকা ফোনটি বেজে ওঠে। কাপা হাতে কলটি রিসিভ করে কানে ধরতেই রাফি বলে ওঠে, কি ব্যাপার ধারা? একই জায়গায় দাঁড়িয়ে আছো কেন তুমি? কোনো সমস্যা হয়েছে কি? আমি আমার ফোন দিয়ে তোমার উপর নজর রাখছি। আমি আসব কি? ধারা চিন্তিত কণ্ঠে বলে, কিছু হয়নি, আমি বাড়ি যাচ্ছি গু। দ্রুতই গাড়িতে বসে ধারা চলতে শুরু করে সেটি। পেছনে রয়ে যায় তার কালো অতীত। ভার্সিটির ফার্স্ট সেমিস্টারের পুরস্কার বিতরণের অনুষ্ঠানে 4 বছর আগে বিয়ে করা নিজের স্বামীকে প্রধান অতিথির রূপে দেখে খানিকটা চমকে উঠলাম। বুকের ভিতরটা মোচড় দিয়ে উঠল। পুরনো স্মৃতিগুলো মনে পড়তে লাগল। শুনেছি মানুষটা বাংলাদেশের নতুন স্বরাষ্ট্রমন্ত্রী হয়েছে এবং গত 1 বছর ধরে এই দায়িত্ব পালন করছে। আমি যদি কোনোভাবে জানতাম যে এই মানুষটা এই অনুষ্ঠানে আসবে, তাহলে আমি কখনোই এখানে আসতাম না। আমি চাই না আমার পুরনো অতীত আবার আমার সামনে এসে দাঁড়াক। সামনে তাকিয়ে দেখি মানুষটা মঞ্চে উঠছে, চারদিক থেকে করতালি দেয়া হচ্ছে। তারপর সোজা গিয়ে প্রধান অতিথির আসনে বসে পড়ল। আমার শ্বাস নিতে কষ্ট হচ্ছে। আশপাশে তাকিয়ে দেখি মেয়েরা হা করে তাকিয়ে আছে স্বরাষ্ট্রমন্ত্রী আয়াজ ইফতেখার চৌধুরীর দিকে। থাকবেই বা না কেন, সব মেয়েই এমন একজন পুরুষকে জীবনসঙ্গী হিসেবে চায়। বয়স 30 বছর, 6 ফুট লম্বা, ফর্সা ত্বক, মুখে চাপ দাড়ি আর নীল চোখ যেন গভীর সমুদ্র। ঠোঁটগুলো হালকা লাল আর ঠোঁটের কোণায় লেগে আছে এক রহস্যময় হাসি। কিন্তু আমার সেদিকে মনোযোগ নেই। বিয়ের দিনের ঘটনাগুলো চোখের সামনে ভেসে উঠল। এই মানুষটা তার পরিবারসহ বিয়ের আসর থেকে চলে গিয়েছিল কারণ আমি তার যোগ্য ছিলাম না। সত্যি বলতে এতে তার দোষ দেওয়া যায় না, কারণ তার সঙ্গে আমার বড় বোনের বিয়ে হওয়ার কথা ছিল। কিন্তু বিয়ের দিন আমার বড় বোন পালিয়ে গেল। বাবা দিশেহারা হয়ে গেলেন। তারপর আমার বড় বোনের জায়গায় আমাকে বউ সাজিয়ে পাঠানো হলো। বিয়ে পড়ানো শেষে যখন তারা দেখল আমি বসে আছি, তখন তারা রেগে গিয়ে বাবাকে অপমান করে চলে গেলেন। বাবাও সেদিন কিছু বলতে পারেননি। কোনো মুখেই বা বলবেন? সেদিন থেকে দীর্ঘ 4 বছর ধরে এই মানুষটা আমার খোঁজ নেয়নি। এসব ভাবতে ভাবতে চোখ থেকে দুফোঁটা পানি গড়িয়ে পড়ল। কিছুক্ষণ পর মনে হলো পুরো পৃথিবীটা আমার চারপাশে ঘুরছে। হঠাৎ আমার বেস্ট ফ্রেন্ড রুহি ফুসকার প্লেট নিয়ে এসে পাশে বসল। আমার এই অবস্থা দেখে রুহি বলল, কি ব্যাপার? এত ঘেমে যাচ্ছিস কেন? চোখমুখ এমন লাগছে কেন? কি হয়েছে তোর? আমি কোনো রকমে বললাম, রুহি, আমার বড্ড খারাপ লাগছে। মাথাটা কেমন জানি ঘুরছে গি। রুহি বলল, কিছুক্ষণ আগেও তো ঠিক ছিলি, হঠাৎ কি হলো তোর? দর ফুসকা খা, ভালো লাগবে গু। স্টেজে বসা আয়াজের চোখ সামনের সারিতে বোরকা পরা মেয়েটার উপর পড়ল। আয়াজের বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল। সে মনে মনে ভাবল, আচ্ছা, এই বোরকা পরা মেয়েটার চোখ দুটো কেন আমার এত চেনা চেনা লাগছে? এই মেয়েটাই আমার বউ নয় তো? বড্ড চেনা লাগছে কেন মেয়েটাকে? আমি আয়াজের দিকে তাকিয়ে ফুসকা খাচ্ছি। রুহি পাশ থেকে বলল, কি ব্যাপার? তুই তো কখনো পরপুরুষের দিকে তাকাস না। হঠাৎ মন্ত্রী মহোদয়কে দেখে এভাবে চোখ দিয়ে গিলে খাচ্ছিস কেন? পছন্দ হয়েছে নাকি? হওয়ারই কথা। লোকটা দেখতে এত সুন্দর। সে এখনো বিয়ে করেনি। চাইলে তুই বিয়ে করতে পারিস। এই লোকটা এত ভালো যে কি বলবো তোকে। আমি মুচকি হেসে রুহির দিকে তাকালাম। ভাবলাম, এই মানুষটা নাকি অবিবাহিত। সত্যিই হাসির বিষয়। 3 বছর বিয়ের বয়স হয়েছে, তাহলে কিভাবে সে অবিবাহিত থাকে? রুহি ধাক্কা দিয়ে বলল, কোন ধ্যানে পড়লি? আমি হেসে বললাম, উহু, তেমন কিছু না। এই মানুষটা কতটা ভালো তা আমি জানি গিয়ে। রুহি ভ্রু কুঁচকে বলল, তুই মন্ত্রী স্যারকে চিনিস নাকি? আমি শান্ত গলায় বললাম, তোর থেকে অনেক ভালো চিনি গে। হঠাৎ স্টেজে একটা মেয়ে উঠে বলল, আমাদের সবার মাঝে আজ উপস্থিত আছেন আমাদের সবার প্রিয় নেতা, দায়িত্বশীল স্বরাষ্ট্রমন্ত্রী। আমরা তাকে আমাদের অনুষ্ঠানে পেয়ে অত্যন্ত আনন্দিত। এবার অনুষ্ঠান শুরু করা যাক। আমাদের এবারের ঢাকা মেডিকেলের ফার্স্ট প্রফেশনাল MBBS পরীক্ষায় প্রথম স্থান অধিকার করেছেন নৌরিন আহমেদ।
তার হাতে পুরস্কার তুলে দেবেন আমাদের সবার প্রিয় মন্ত্রী আয়াজ ইফতেখার চৌধুরী গু। সবাই করতালি দিল। তারপর সবাই উৎসুক নয়নে চারপাশে তাকিয়ে ভাবল, কে এই নৌরিন আহমেদ? আয়াজ অবাক হয়ে তাকিয়ে রই। তার কানে বারবার নৌরিন আহমেদ নামটা প্রতিধ্বনি হচ্ছে। এক পর্যায়ে দীর্ঘশ্বাস ফেলে ভাবল, তাহলে এই মেয়েটাই আমার বউ, যাকে আমি বিয়ের আসরে ফেলে চলে গিয়েছিলাম। আমার প্রচণ্ড কান্না পাচ্ছে। কিভাবে এই মানুষটার সম্মুখীন হব? কিভাবে তার সামনে দাঁড়াব? কিন্তু নিজের ভেতরের কষ্টকে নিয়ন্ত্রণ করে স্টেজের দিকে হাঁটা শুরু করলাম। আয়াজ উঠে দাঁড়াল। পাশ থেকে একজন পুরস্কার এগিয়ে দিল। আমি মাথা নিচু করে পুরস্কারটি নিতে হাত বাড়ালাম। মনে মনে ভাবছি, কোনোভাবেই এই মানুষটার কাছে নিজের দুর্বলতা প্রকাশ করা যাবে না। যে আমাকে অবহেলা করে চলে গিয়েছিল, তাকে আর জীবনে জায়গা দিতে চাই না, যতই সে প্রিয় মানুষ হোক না কেন। হঠাৎ দেখলাম লোকটা আমার হাত ছাড়ছে না। চমকে উঠে আয়াজের দিকে তাকালাম। মানুষটা অদ্ভুত দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে। আচ্ছা, লোকটা কি আমায় চিনতে পেরেছে? আমি কোনো রকমে নিজের হাত ছাড়িয়ে স্টেজ থেকে নেমে এলাম। আমি রুহি হাত ধরে সোজা ওয়াশরুমের দিকে টানতে লাগলাম। এই মুহূর্তে আমার প্রচণ্ড কান্না পাচ্ছে। ওয়াশরুমে গিয়ে মুখে পানির ঝাপটা দিলাম। বাইরে রুহি দাঁড়িয়ে আছে। ওয়াশরুম থেকে বের হতেই মনে হলো কেউ আমার কোমর হাত ধরে কাছে টানল। আমি আতঙ্কিত হয়ে চারপাশে তাকালাম। রুমটা অন্ধকার। ভয়ে গলা শুকিয়ে গেল। হঠাৎ কানের কাছে কারো হাত স্পর্শ পেলাম। ওহে প্রিয়সী, এখনও কি ঠিক 18 বছর আগের সেই কিশোরী মেয়েটাই আছো, নাকি যৌবনে 19 বছরে পা দিয়ে আরও বেশি স্নিগ্ধ হয়ে গেছ? তোমার চোখের এই গা চাহনি আমাকে বড্ড টানে প্রিয়সী। তুমি কি কখনো বুঝবে এই প্রেমিক যুবকের হৃদয়ের গভীর ব্যথা? আমি ভয়ে ভয়ে বললাম, কে আপনি? হঠাৎ সেই অচেনা লোকটা যা করল তাতে আমি হতবাক হয়ে গেলাম।